গুমের শিকার হয়ে ফিরে না আসা ৩৩০ জন ব্যক্তির বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ বলে জানিয়েছেন গুম সংক্রান্ত কমিশনের সভাপতি মইনুল ইসলাম চৌধুরী। বলেন, তাদের বর্তমান অবস্থা সম্পর্কে অনুসন্ধান চলছে। আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য গুম খুনে জড়িত থাকলে তা ফৌজদারি অপরাধ উল্লেখ করে পুরো বাহিনীকে দোষারোপ না করার পরামর্শ দিয়েছেন তিনি। আগামী ডিসেম্বর নাগাদ চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার ব্যাপারে আশাবাদ জানিয়েছে কমিশন। আওয়ামী লীগ সরকারের আমলে জোরপূর্বক গুমের ঘটনা তদন্ত ও অপরাধীদের বিচারের আওতায় আনতে গেল বছর একটি স্বাধীন কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সময়ের মধ্যে গুমের ঘটনাগুলো নিয়ে কাজ করছে তারা। মঙ্গলবার সকালে সংবাদ সম্মেলনে কমিশন জানায়, এখন পর্যন্ত অভিযোগ জমা পড়েছে ১,৭৫২টি। এর মধ্যে প্রায় ১,০০০টির কাগজপত্র যাচাই বাছাই হয়েছে। একই সাথে নিখোঁজ ৩৩০ জনের ব্যাপারেও অনুসন্ধান চলমান। বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ বলতে পারি, জেনারেলি স্পিকিং, কিন্তু কয়েকজন বেঁচে থাকতে পারে, ইন্ডিয়ান জেলে থাকতে পারে। আমরা দেখতেছি, রিলেট করতেছি, ক্রস চেক করতেছি, তারপর আমরা সিদ্ধান্তে আসবো যে আমরা কয়জনকে পাইলাম, কয়জনকে পাইলাম না। কমিশন প্রধান জানান, আইন শৃঙ্খলা বাহিনীর ভেতরেই গোপন বন্দিশালার সন্ধান পেয়েছেন তারা। তবে ব্যক্তির অপরাধের দায় বাহিনীকে দেয়া সমীচীন নয়। এন্টায়ার বাহিনী প্যানিক স্ট্রিকেন বা উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নাই, কারণ সেই বাহিনীর যেসব সদস্যরা গুমের সাথে জড়িত তাদের প্যানিক স্ট্রিকেন হওয়া বা উদ্বিগ্ন হওয়া স্বাভাবিক। অন্যরা কেন হবে? আর এই দায় কেন বাহিনী নেবে? নেওয়ার তো কোনো সুযোগ নাই। এটা পার্সোনাল ক্রিমিনাল লায়াবিলিটি, এটা ব্যক্তিগত ফৌজদারি দায়। তবে কতটা স্বাধীনভাবে কাজ করছে কমিশন, সে প্রশ্নের জবাব দিয়েছেন অন্যতম সদস্য নাবিলা ইদ্রিস। এখন যারা এই বিচার কার্যে বাধা প্রদান করছেন, অর্থাৎ ধরেন জেনারেলদেরকে পালিয়ে থাকতে সহায়তা করছেন বা কোনো ধরনের সেফ প্যাসেজ দিচ্ছেন, তারা কিন্তু ওপরের আদেশে করছেন এই এক্সকিউজটা ব্যবহার করতে পারবেন না, ঠিক আছে? এবং তারা সেক্ষেত্রে ফৌজদারি অপরাধের সাথে জড়িত হয়ে যাচ্ছেন। একটা নতুন জেনারেশন অফ ক্রিমিনালস তৈরি হচ্ছে। এটা দায়ভার পরে নেওয়াটা কিন্তু কঠিন হবে। আমাদের আহ্বান থাকবে যে আইনটা আইনের পথে চলতে দেন। ভারতের বিভিন্ন কারাগারে গত ২-২.৫ বছরে আটক ১,০৬৭ জন বাংলাদেশের নাম ঠিকানা সহ একটি তালিকা পেয়েছে কমিশন। সেখানে গুম হওয়া কোনো ব্যক্তি আছেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ লাইনের ভিতরে কারাগারের মতো। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। এনআইডি সেবা নির্বাচন কমিশনের হাতে থাকা উচিত বলে মন্তব্য করেছেন সিইসি এএমএম নাসির উদ্দিন। বলেন, ইসির হাতে এনআইডি না থাকলে কমিশনের কাজ বিঘ্নিত হবে। এদিকে জাতীয় পরিচয় নিবন্ধন আইন রহিতকরণ অধ্যাদেশ ২০২৫-এর এবং সিভিল রেজিস্ট্রেশন কমিশন অধ্যাদেশ ২০২৫-এর খসড়া পর্যালোচনা করতে মন্ত্রী পরিষদ বিভাগকে নির্দেশ দিয়েছে উপদেষ্টা পরিষদ। জাতীয় পরিচয়পত্র সেবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নিতে আওয়ামী লীগ সরকার ২০২৩ সালে জাতীয় পরিচয় নিবন্ধন আইন করে। ক্ষমতার পালাবদলের পর তা বাতিল চেয়ে চিঠি দেয় নির্বাচন কমিশন সচিবালয়। পরবর্তীতে রহিত করা হয় এই আইনটি। সম্প্রতি এনআইডি সেবা সিভিল রেজিস্ট্রেশন নামে আলাদা কমিশনে ন্যস্ত করতে জাতীয় পরিচয় নিবন্ধন আইন অধ্যাদেশ ২০২৫-এর খসড়া সংশ্লিষ্টদের সাথে আলোচনা পর্যালোচনা করতে মন্ত্রিপরিষদ বিভাগকে নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। তারা সবাই নির্বাচন কমিশনের কাছ থেকে এনআইডির কর্তৃত্ব প্রত্যাহারের পক্ষে মত দিয়েছেন। অন্যদিকে সিইসির কাছে মৌখিকভাবে উদ্বেগ জানিয়েছেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা। এটা ইলেকশন কমিশনের জন্ম দিয়েছে, ইলেকশন কমিশন লালন পালন করতেছে এবং নার্সিং করছে এবং এ যাবৎ এটা খুব ভালোভাবে নার্সিং হচ্ছে এখানে। এটা ইলেকশন কমিশন রাখার জন্যই আমরা মাননীয় কমিশনকে অনুরোধ করেছি। এটা কমিশনে তো আরও অনেক বিষয় আছে, সেগুলো ছাড়া এই শুধু একটি বিষয়ে যাচ্ছে মানেই হচ্ছে আমরা মনে করছি এটা একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনো একটা বেনিফিশিয়ারি গ্রুপ হয়তো এটা পার্সু করছেন। সিইসি জানিয়েছেন, এনআইডি সেবা অন্য কমিশনের কাছে গেলে কাজে বিঘ্ন আসবে। ভোটার নিবন্ধন, জাতীয় নির্বাচনের প্রস্তুতি সবকিছু বিবেচনায় নিয়ে সরকার সিদ্ধান্ত নেবে বলে আশা করেন তিনি। যেখানে ভোটার রেজিস্ট্রেশন একটা প্রক্রিয়া চলছে, মাঠে আমার হাজার হাজার লোক কাজ করছে, আমার সামনে একটা ইলেকশন আছে, ন্যাশনাল ইলেকশন, যেটা প্রস্তুতি নিচ্ছি। এই মুহূর্তে তড়িঘড়ি করে কোনো সিদ্ধান্ত হবে বলে আমি অন্তত মনে করছি না, কারণ সময়টা অত্যন্ত ক্রিটিক্যাল। ভোটার রেজিস্ট্রেশন বাই প্রোডাক্ট, তো এটা থাকা তো উচিত। এদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে এনআইডিকে জাতীয় সম্পদ উল্লেখ করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলছেন, এটি নির্বাচন কমিশনের একক নিয়ন্ত্রণে থাকতে পারে না। এনআইডি ইজ এ ন্যাশনাল অ্যাসেট, ইট ইজ নো লঙ্গার
an election asset, election commission sampod. There is no monopoly of any single organization. It shall not go back to also the Home Affairs. No, it is not a security instrument also. লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচন পিছিয়ে দিতে দেশে বিদেশে নানা ষড়যন্ত্র হচ্ছে এ মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখতে যান তিনি। সেখান থেকে বের হয়ে সাংবাদিকদের এসব বলেন মির্জা আব্বাস। বলেন, নির্বাচন পেছাতে কোনো অজুহাত মানা হবে না। নতুন রাজনৈতিক দল এনসিপি সম্পর্কে বলেন, ভোটের মাধ্যমে ক্ষমতায় গিয়ে তাদের চিন্তা চেতনা বাস্তবায়ন করলে কোনো অসুবিধে নেই। এ সময় অসুস্থ মির্জা ফখরুলের জন্য দেশবাসীর কাছে দোয়া চান তিনি। কিছু কিছু লোক নির্বাচন প্রক্রিয়া পিছিয়ে দেওয়ার জন্য, নির্বাচন না করার জন্য একটা অজুহাত তৈরি করার পায়তারা করতেছেন, সৃষ্টি করতেছেন। এটার মধ্যে দেশি বিদেশি চক্রান্ত কাজ করতেছে, বাংলাদেশকে আনস্টেবল রাখা। যে কোনো সময়ের তুলনায় সুস্থ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। লন্ডনের চিকিৎসকরা যখন অনুমতি দেবেন তখনই তিনি দেশে ফিরবেন। যুক্তরাজ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AZM জাহিদ হোসেন সাংবাদিকদের এসব কথা বলেন, নিয়মিতভাবে বাসায় গিয়ে খালেদা জিয়াকে সেবা দিচ্ছেন বিদেশি চিকিৎসকরা। পরিবারের সদস্যদের সঙ্গে থাকায় মানসিকভাবে আগের তুলনায় সুস্থ বিএনপি চেয়ারপারসন। 8 জানুয়ারি থেকে যুক্তরাজ্যে চিকিৎসাধীন আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। নানান রোগে আক্রান্ত 79 বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী ঢাকা ছাড়ার পর হিথ্রো বিমানবন্দর থেকে সরাসরি গিয়েছিলেন দ্য লন্ডন ক্লিনিকে। সেখানকার চিকিৎসক জন প্যাট্রিক ক্যানেডি ও জেনিফার ক্রস নেতৃত্বাধীন মেডিকেল বোর্ডের অধীনে চিকিৎসা নেন তিনি। 17 দিন হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর ছেলে তারেক রহমানের নর্থ লন্ডনের কিংস্টনের বাসায় যান খালেদা জিয়া। সেখানেই বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকরা নিয়মিতভাবে হোম ভিজিটের মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা ও চিকিৎসা দিচ্ছেন বলে জানান বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AZM জাহিদ হোসেন। আলহামদুলিল্লাহ, আগের চেয়ে ওনার শারীরিক অবস্থা অনেকটা স্থিতিশীল আছে। এখন এই অবস্থায় হয়তো উনি চিকিৎসকরা নিয়মিতভাবেই, এখানকার চিকিৎসকরা ওনাকে বাসায় হোম ভিজিটের মাধ্যমে ওনাকে নিয়মিতভাবে ওনার শারীরিক পরীক্ষা নিরীক্ষা এবং চিকিৎসার ব্যবস্থা করছে এবং প্রতি সপ্তাহেই ওনারা নিবিড়ভাবে ওনাকে পর্যবেক্ষণও করছেন এবং বিভিন্নভাবে ওষুধপত্র দিয়ে ওনার চিকিৎসা যাতে উনি আরও সুস্থতা বোধ করেন সেজন্য ওরা আমাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রায় 7 বছরের বেশি সময় পর চিকিৎসার জন্য লন্ডনে গিয়ে পরিবারের সান্নিধ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বড় ছেলে তারেক রহমান, 2 পুত্রবধূ আর নাতনিদের সঙ্গে একান্তে সময় কাটানোর এই সুযোগ খালেদা জিয়ার সুস্থতাকে আগের চেয়ে বাড়িয়ে দিয়েছে বলে জানান ডক্টর জাহিদ। তাদেরকে সাথে পেয়ে মানসিকভাবে অনেকটা আগের চেয়ে বেশি সুস্থ আছেন এবং এই মানসিক সুস্থতাই ওনার শারীরিক সুস্থতাকে আরও বেশি বাড়িয়ে দিচ্ছে এবং ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন। যে কোনো সময়ের তুলনায় সুস্থ আছেন জানিয়ে ডক্টর জাহিদ জানান, বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের ছাড়পত্র মিললেই দেশে ফিরবেন বিএনপি চেয়ারপারসন। জ্যেষ্ঠ পুত্র অর্থাৎ জনাব তারেক রহমান সাহেবের বাসায় চিকিৎসাধীন থাকা অবস্থায় আগের চেয়ে উনি অনেকটা ভালো আছেন, এটি বলা যায়। খুব সুস্থ উনি হয়ে উঠেছেন একথা আমি বলবো না, বাট উনি যে কোনো সময়ের তুলনায় আল্লাহর অশেষ মেহেরবানি অনেকটা সুস্থ আছেন। আপনারা ওনার সুস্থতার জন্য দোয়া করবেন এবং উনি যখনই এখানকার চিকিৎসকরা ওনাকে অনুমতি দিবে যাওয়ার জন্য তখনই উনি বিদেশ থেকে থাকার মানুষ উনি নয়। খালেদা জিয়ার সফর সঙ্গী হয়ে যারা যুক্তরাজ্যে গিয়েছিলেন তাদের কয়েকজন ইতোমধ্যেই দেশে ফিরে এসেছেন। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। শিক্ষা মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টা হচ্ছেন ডক্টর CR আবরার। আগামীকাল বঙ্গভবনে শপথ নেবেন তিনি। বিকেলে উপদেষ্টা পরিষদের সভা শেষে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান উপদেষ্টা রিজওয়ানা হাসান। সকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সভা অনুষ্ঠিত হয়। সভায় PSCর মাধ্যমে 3493 জন চিকিৎসক রিক্রুট প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়। আরও নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়। মূলত গ্রাম এলাকায় চিকিৎসা নিশ্চিতেই এই সিদ্ধান্ত। উপদেষ্টা পরিষদের সভা নিয়ে ব্রিফিংয়ে রিজওয়ানা হাসান বলেন, বিপুল সংখ্যক প্রতিষ্ঠানের নাম বদল হয়েছে,
যেগুলো আগে একটি বিশেষ পরিবারের নামে ছিল। দুটো প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। বাস্তবায়নের হার হচ্ছে 68 বিশেষ পরিবারের সদস্যদের প্রয়োজন, সেটা হচ্ছে মব জাস্টিস বা আমরা আশা করছি যে উনি যেহেতু এখনো আইন শৃঙ্খলা পরিস্থিতিটা সম্পূর্ণভাবে যেভাবে আগে ছিল ওভাবে করে আমরা ফেরত আনতে পারিনি, এখনো ফেরত আসেনি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে কোনো জায়গায় এরকম মব জাস্টিস এবং মোরাল পুলিশিং এর ঘটনা ঘটছে। সরকারের অবস্থান একেবারে স্পষ্ট, এরকম মব জাস্টিস কিংবা মোরাল পুলিশিং এর কোনো সুযোগ নেই। চাইলেই বউ ছেলে মেয়ে পর্ষদে বসানো যাবে না। ব্যাংকের পরিচালক হতে হলে যোগ্যতা থাকতে হবে। এর জন্য নীতিমালা করা হচ্ছে। সকালে ব্যাংকিং উত্তরণে করণীয় নিয়ে আয়োজিত সেমিনারে এসব কথা বলেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বলেন, সংকটে পড়া ব্যাংকিং উত্তরণে কাজ চলছে, মূলধন ঘাটতি পূরণে কিছুটা সময় লাগবে। সুদের হার বৃদ্ধির পরও ব্যাংকের আমানত না বাড়ায় হতাশা প্রকাশ করেন গভর্নর। ঋণের নামে গেল ১.৫ দশকে লুট হয়েছে ব্যাংকিং খাত। নামে বেনামে বের করে নেওয়া হয়েছে হাজার হাজার কোটি টাকা। যাদের ব্যাংক হিসাব খোলার যোগ্যতা নেই তাদের নামেও শত শত কোটি টাকার ঋণ মঞ্জুর হয়েছে। এর জন্য ব্যাংকারদেরও দায় আছে বলে মন্তব্য করেন বক্তারা, যদিও ব্যাংকাররা তা মানতে নারাজ। যারা নাকি ১০০ টাকা নিয়ে ব্যাংকে অ্যাকাউন্ট খোলার মতো সামর্থ্য নাই, সেই ধরনের লোকদেরকে দিয়ে কিন্তু ১০০, ১৫০, ২০০, ৩০০ কোটি টাকার বিনিয়োগ তাদেরকে দেওয়া হয়েছে। এবং সেটা কারা করেছে? আমরা করেছি, আমরা ব্যাংকাররা করেছি। আপনি বলেছেন যে এটা ব্যাংকাররা করেছে, আমি আপনার সাথে দ্বিমত পোষণ করছি বিনয়ের সাথে। এটা বোর্ড অফ ডিরেক্টরসরা করেছে। আমাদের ব্যাংকাররা চাইলে চাকরি ছাড়তে পারত, রিকশা চালাতে পারত। কিন্তু একজন লোক বলল যে আসাদগঞ্জের একটা বিশেষ ভবনে এই ১০ জন লোকের নামে ৩,০০০ কোটি টাকা দিয়ে আসেন। এটা ব্যাংকার হিসেবে যদি বলেন। সেমিনারে ব্যাংকের প্রধান নির্বাহীরা বলেন, আগে খেলাপি কম দেখানো হলেও এখন আর সেটি হচ্ছে না, যে কারণে বাড়ছে খেলাপি ঋণের পরিমাণ। ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠায় আন্তর্জাতিক নীতিমালা বাস্তবায়নের উপর জোর দেন তারা। আর সিপিডির নির্বাহী পরিচালকের পরামর্শ, ব্যাংক ব্যবস্থাপনায় পরিবারতন্ত্রের অবসান দরকার। নন পারফর্মিং লোন দেখছি, এটা কেন দেখছি? বিকজ অফ দ্য ফ্যাক্ট অনেক কিছু আমাদের হয়তো আন্ডার দ্য কার্পেট ছিল, যেগুলো আমরা বের হয়নি, এখন বেরিয়ে আসছে। টু মাচ অফ শিথিলতা টুয়ার্ডস দি recognition of NPL. It is time we really implemented the international regulations. ব্যাংকিং কোম্পানি অ্যাক্ট বারবার যে পরিবর্তন হচ্ছে ওই পরিবারতন্ত্র করার জন্য, এটা কিন্তু কার আন্ডারে? আন্ডার দ্য ওয়াচ অফ বাংলাদেশ ব্যাংক হয়েছে। তো সুতরাং বাংলাদেশ ব্যাংকের যে শক্তিশালী অবস্থান সেটা পুনরুদ্ধার। বিষয়টির সাথে একমত পোষণ করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, যে কাউকে ব্যাংকে পরিচালক করা যাবে না, এজন্য নীতিমালা হচ্ছে। কি খলে ডাইরেক্টর হতে হয় সেই গুণাবলীটাকে আমাদের নিয়ে আসতে হবে। সে যদি ওনার হয়ে যোগ্য হয় হবে, ওনার হয়ে যদি যোগ্য না হয় হবে না। আমরা চাই না হাউস ওয়াইফকে বসিয়ে দিচ্ছে, মেয়েকে বসিয়ে দিচ্ছে, অমুককে বসিয়ে দিচ্ছে উইদাউট দ্য প্রপার কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স, এইজ, কোনো কিছু ছাড়া এগুলো হয়ে যাচ্ছে। এই জিনিসগুলো যেন না হয়। মূল্যস্ফীতি না কমলে নীতি সুধার কমানো হবে না বলে জানিয়েছেন গভর্নর। কারো চাপে বিনিময় হারে পরিবর্তন না করার কথাও বলেন তিনি। জানান, আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে প্রযুক্তি নির্ভর লেনদেনে গুরুত্ব দেয়া হচ্ছে। আরেকটা রেগুলেশন আমরা করতে যাচ্ছি, এজেন্ট ব্যাংকিং এ 50% of the agents shall be women. We want to have the women participation. They have the access to the bedroom, কিচেনে যে ঢুকে ওখানে যে নাম লিখিয়ে নিয়ে আসবে। আপনারা এটা এখন থেকে কার্যকর করা শুরু করে দেন, আমরা সার্কুলার খুব তাড়াতাড়ি ইস্যু করে দিচ্ছি। বাংলাদেশ ব্যাংকে স্বায়ত্তশাসন প্রতিষ্ঠায় উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 7 কলেজের পৃথকীকরণ প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। 2024-25 শিক্ষাবর্ষ থেকে স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের যাবতীয় শিক্ষা কার্যক্রম নতুন কাঠামোর অন্তর্ভুক্তিতে হবে। এজন্য ইউজিসির নজরদারিতে তৈরি হবে সমন্বয় কমিটি, যার পরিচালক হবেন 7 কলেজের কোনো এক অধ্যক্ষ। সাথে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক, ভর্তি রেজিস্ট্রার ও হিসাব বিভাগের প্রতিনিধি। তবে যেসব শিক্ষার্থী বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে রয়েছে তাদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন বর্তমান ব্যবস্থা চালু রাখবে।
2017 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হবার পর থেকেই 7 কলেজের প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রমে নানান সমস্যা ও জটিলতা সৃষ্টি হতে থাকে। এরই প্রেক্ষিতে অধিভুক্ত বাতিলের দাবিতে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। চলতি বছরের 25 জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ 7 কলেজ পৃথকীকরণের সিদ্ধান্ত নেয়। অচল অবস্থা নিরসনে প্রায় 1 মাস পর নতুন সিদ্ধান্ত জানালো বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। 7 কলেজের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষার্থীদের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে সাময়িক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়, যেখানে 2024-25 শিক্ষাবর্ষ থেকে এই প্রতিষ্ঠানগুলোর শিক্ষা কার্যক্রম পৃথক হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। কিভাবে দেখছে আন্দোলনকারীরা? অন্তর্বর্তী প্রশাসন 7 কলেজকে চালাবে যাতে করে যে সেশন জট থেকে শুরু করে শিক্ষার্থীদের কোনো পড়াশোনার বিঘ্নতা না ঘটে। সেই প্রেক্ষিতেই অন্তর্বর্তী প্রশাসন 7 কলেজকে চালাবে, এটা তো খুবই ভালো একটা সংবাদ। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সুপারিশ অনুযায়ী সাময়িকভাবে 7টি প্রতিষ্ঠানের একক সমন্বিত কাঠামো থাকবে। একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় বা সমকক্ষ প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতাভুক্ত হওয়ার আগ পর্যন্ত এই সাময়িক কাঠামো 7টি কলেজের দায়িত্ব পালন করবে। কমিটির পরিচালক হবেন 7 কলেজের একজন অধ্যক্ষ। প্রস্তাবিত এই ব্যবস্থাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটে অনুমোদনের পরই কার্যকর হবে। এইবার কিন্তু একটা সময় নিয়ে সুচিন্তিতভাবে, যাতে নতুন করে আর কোনো সমস্যার তৈরি না হয়, বরং এটাকে একটা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর লক্ষ্যে তারা চিন্তা করছেন। সে আলোকে কিন্তু এই অন্তর্বর্তী কাঠামো করার চিন্তা। প্রক্রিয়াটা চলমান করার জন্য একটা অন্তর্বর্তী কমিটি গঠন করা হবে এবং কমিটিতে 7 কলেজের কাউকে রাখা হবে। আমরা তো আসলে কোথাও নাই, আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে নাই, ঢাকা ইউনিভার্সিটির সাথেও নাই। তো আমাদের তো একটা ডেস্টিনেশন লাগবে, সেই অর্থে চিন্তা করলে তো এটা একটা প্রগতি বলাই যায়। পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের মতো স্বতন্ত্র পরিচয় নিশ্চিত করতে চায় সাধারণ শিক্ষার্থীরা। নতুন এই প্রস্তাবনায় যেন কোনো সমন্বয়হীনতা তৈরি না হয় সে প্রত্যাশাও তাদের। আমরা ঢাকার বুকে একটা নিজস্ব একটা পরিচয় চাই, এবং দেখা যাচ্ছে এই দিকে আস্তে আস্তে আগাচ্ছে, মোটামুটি সফলতার দিকে। যদি আমাদের প্রস্তাবিত কাঠামো এবং তারা যেসব বলেছে যে ধীরে ধীরে এটা সফলতার দিকে যায়, সর্বোচ্চ শিক্ষার মান উন্নয়ন হবে। 7 কলেজের যে স্টুডেন্ট রয়েছে এটার জন্য অবশ্যই আমরা খুশি, কারণ আমরা আলাদা একটা ভার্সিটি পাবো। অনুমোদন দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব মুক্ত করে দেয়া। প্রতিটি প্রতিষ্ঠান কেন্দ্রের সাথে সমন্বয় করে প্রশাসনিক কার্যক্রম সম্পাদন করবে বলে সুপারিশে জানানো হয়। ফারহানা ন্যান্সি, যমুনা নিউজ, ঢাকা। অর্থ পাচার মামলায় দণ্ডাদেশের বিরুদ্ধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের আপিলের রায় আগামী 6 মার্চ ধার্য করেছেন আপিল বিভাগ। বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। এর আগে এ মামলায় তারেক রহমানের বিরুদ্ধে হাইকোর্টের দেওয়া 7 বছরের কারাদণ্ডের রায় স্থগিত করেন আপিল বিভাগ। একই সাথে তারেকের ঘনিষ্ঠ সহযোগী গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে নিম্ন আদালতের দেওয়া 7 বছরের কারাদণ্ড স্থগিত করা হয়। 2009 সালে সিঙ্গাপুরে অর্থ পাচারের অভিযোগে মামলা করে দুদক। তারেক রহমান ও তার পরিবারকে হেয় করতেই এই মামলাটি করা হয়েছে, অভিযোগ তারেকের আইনজীবীর। প্রায় 3 কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও খুলনা 5 আসনের সাবেক সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ ও তার স্ত্রী উষা রানী চন্দ্রের বিরুদ্ধে 2টি পৃথক মামলা করেছে দুদক। সহকারী পরিচালক রকিবুল ইসলাম বাদী হয়ে খুলনা সমন্বিত জেলা কার্যালয়ে এ মামলা 2টি দায়ের করে। এজাহারে বলা হয়, মন্ত্রী থাকাকালে দুর্নীতির মাধ্যমে 1,79,68,377 টাকার জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন করেছেন নারায়ণ চন্দ্র চন্দ। এছাড়া 62 লাখ টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে নারায়ণ চন্দ্র চন্দ্রের স্ত্রী উষা রানী চন্দ্রের বিরুদ্ধে পৃথক একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় আসামি করা হয়েছে নারায়ণ চন্দ্র চন্দ্রকেও। এদিকে অবৈধভাবে শিক্ষক নিয়োগের অভিযোগে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক 2 ভিসি আব্দুস সাত্তার, আনোয়ার হোসেন সহ 4 শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুদক। নারায়ণ চন্দ্র চন্দ সাবেক সংসদ সদস্য খুলনা 5 এবং সাবেক ভূমিমন্ত্রী অসাধু উপায়ে নিজ নামে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 1,79,00,000 টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন করে নিজ মালিকানা ও বুক দখলে রাখার অপরাধ অনুসন্ধানকালে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। এই কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু হয়েছে। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক বিভিন্ন পদে আওয়ামী দোসরদের অপসারণ ও মেধাবীদের নিয়োগের দাবিতে দিনভর উত্তপ্ত ছিল উপাচার্য কার্যালয়।
বেলা 12টার দিকে উপাচার্য কার্যালয়ে কর্মকর্তা কর্মচারী ছাত্রদল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং শিক্ষকদের মধ্যে হট্টগোল শুরু হয়। এ সময় বাকবিতণ্ডা জড়ান উপাচার্য ও উপাচার্য। বিশ্ববিদ্যালয়ের সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রশাসন ভবনের বিভিন্ন পদ থেকে আওয়ামী সুবিধাবাদীদের অপসারণ এবং গণ অভ্যুত্থানের পক্ষের মেধাবীদের নিয়োগের দাবি জানিয়ে আসছিল ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্র ইউনিয়ন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এরই ধারাবাহিকতায় সোমবার উপাচার্যের সাথে মতবিনিময়েও এই দাবি জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সকালে একই দাবি আবার জানাতে গেলে দুই পক্ষের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়। এক পর্যায়ে তা হট্টগোলে রূপ নেয়। বাংলাদেশে $29 মিলিয়ন মার্কিন অর্থায়নের অভিযোগ নিয়ে ওয়াশিংটনের সাথে ঢাকার সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। মঙ্গলবার সাংবাদিকদের একথা জানান তিনি। তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশের দুই ব্যক্তি নয়, বরং মার্কিন একটি প্রতিষ্ঠান এই অর্থ পায়, যারা পরে গণতন্ত্র উন্নয়নে দেশের কয়েকটি এনজিওর সাথে যৌথভাবে কাজ করে। এ সময় তিনি জানান, ট্রাম্পের বিবৃতি ভিত্তিহীন হওয়ায় এই ঘটনায় মার্কিন রাষ্ট্রদূতকে তলব করার মতো বাড়াবাড়ি করতে চায় না ঢাকা। উপদেষ্টা বলেন, প্রক্রিয়া মেনে বৈধ চ্যানেলে এই অর্থ বাংলাদেশের কয়েকটি এনজিওতে আসে। এ সময় তিস্তা প্রকল্প নিয়ে চীনের সাথে কয়েকটি সমঝোতা চুক্তি হলেও কোনো কিছু চূড়ান্ত হয়নি বলেও জানান তিনি। মার্কিন একটা প্রতিষ্ঠানকে টাকাটা দেওয়া হয়, মার্কিন সরকার মার্কিন একটা প্রতিষ্ঠানকে দেয়, তারা এখানে বিভিন্ন এনজিওর সাথে কার্যকলাপ করে, হিউম্যান মানে ডেমোক্রেসির পক্ষে কাজ করার জন্য যারা করে। এমন কোনো দুই ব্যক্তি নেই যাকে $29 মিলিয়ন দেওয়া হয়েছে, কারণ যদি থাকতো সেটা তাহলে খুব সহজেই সেটা জানা যেত। এটা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক খারাপ হওয়ার আমি কোনো কারণ দেখি। দুই ব্যক্তি বলতে উনি কাদেরকে বুঝেছেন আমরা জানি না, কাজে এটা নিয়ে আমরা এরপরে আর কোনো বাড়াবাড়ি করার কোনো প্রয়োজন দেখি না। রাজস্ব আদায়ে কাঙ্ক্ষিত গতি নেই। এবার ঘাটতি হতে পারে 1 লাখ কোটি টাকা। এভাবে চললে সরকারের ঋণ পরিশোধের চাপ আরো কঠিন হবে, কথা জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। তার মতে, ভ্যাটের হার নিয়ে আগে ব্যবসায়ীদের একমত হতে হবে, কেননা আগামীতে এই চালান ছাড়া ব্যবসা পরিচালনা করা যাবে না। একজন ক্রেতা কোনো সেবা বা পণ্য কেনার সময় মূল্যের অতিরিক্ত যে কর দেন সেটিই ভ্যাট। গ্রাহকের কাছ থেকে তা আদায় করে সরকারি কোষাগারে জমা দেওয়ার দায়িত্ব ব্যবসায়ীর। 35 বছর আগে ভ্যাট ব্যবস্থা চালুর পর থেকেই এটিকে ঘিরে নানা বিতর্ক হয়েছে। তারপরও ভ্যাট হার কত হওয়া উচিত তা নিয়ে আজও একমত হতে পারেননি সব পর্যায়ের ব্যবসায়ীরা। সোমবার রাজস্ব বোর্ডের প্রাক বাজেট আলোচনায় গুরুত্ব পায় এই ইস্যু। দাবি দেওয়ার লম্বা তালিকা নিয়ে হাজির ফরেন আর মেট্রো চেম্বারের নেতারা। তাদের মতে, ভ্যাটের হার নিয়ে যৌক্তিক সিদ্ধান্ত আসা উচিত। জবাবে এনবিআর চেয়ারম্যান বলেন, গলত অন্য কোথাও। আপনারা ব্যবসায়ীরা সবাই কনসেনসাসে আসেন, অথবা বড় যে দুইটা রেট হতে পারে, যে যদি সার্ভিসের জন্য একটু বেশি হার হয়, সার্ভিসের জন্য একটু কম হলো, কিন্তু এটাকে একটা মানে ডিসিপ্লিনে আনতে হবে। এরকম ইনডিসিপ্লিন, আমার সাথে জাভেদ ভাইয়ের সম্পর্ক ভালো আছে, ওনার জন্য আমি 5 করে দিলাম, এরপরে আসলো কামরান ভাই, ওনার জন্য করে দিলাম 3, আর জন্য আসলো 7.5, এরকম তো হয় না। এ সময় ব্যবসায়ীরা ব্যক্তির করমুক্ত আয় 4.5 লাখ টাকা এবং সর্বোচ্চ কর হার 25% করার প্রস্তাব দেন। পরামর্শ আসে অটোমেশনের পরিধি বাড়ানোর। কর্পোরেট কর হার বাস্তবিক হারে কমানোর পাশাপাশি অগ্রিম আয়কর ও টার্নওভার কর নীতির সংস্কার প্রয়োজন, যাতে কর আয় ভিত্তিক হয়। যারা ব্যাংক অ্যাকাউন্ট মেইনটেইন করে, মানে যে সমস্ত ব্যাংকগুলো, তারা ওই কোম্পানির ইটিআইএন ছাড়া বা পিএসএল ছাড়া ব্যাংক অ্যাকাউন্ট মেইনটেইন করতে পারবে না। যদি আপনি এইভাবে খুব ড্রাস্টিক হতে চান। এ সময় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান জানান, আগামী অর্থবছর থেকে প্রায় সবাইকেই অনলাইনে রিটার্ন জমা দিতে হবে। কর্পোরেট ট্যাক্সও ডিজিটাল মাধ্যমে আদায়ের বিকল্প নেই। তা না হলে বাজেট নিয়ে চাপে পড়তে হবে সরকারকে। রেভিনিউ আর্নিং এর কোনো বিকল্প নেই। আমরা অলরেডি 53 বছর ধরে প্রচুর ঋণ করেছি। প্রতি বছরই আমাদের ডেফিসিট বাজেট হয়, এবারও ডেফিসিট বাজেট হবে, এবং এই ঋণের যে স্টক এটা অনেক বেড়ে গেছে। ঋণের যে ডেট সার্ভিসিং বলেন, ইন্টারেস্ট বলেন, এগুলো অলরেডি আমাদের জন্য বোঝা হয়ে গেছে। এনবিআর চেয়ারম্যান জানান, যারা রিটার্ন জমা দেন না এতদিন তারা কিছুটা ছাড় পেলেও আগামী বছর থেকে কোনোভাবেই আর ছাড় নেই। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। মানি লন্ডারিং এর মামলায় সাদিক এগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেনের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। 133 কোটি টাকার মানি লন্ডারিং এর অভিযোগে ইমরান হোসেনের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলা করেছে সিআইডি। দুপুরে তাকে মহানগর দায়রা জজ আদালতে তোলা হয়। সময় আসামি পক্ষের আইনজীবী দাবি করেন, ইমরানের বিরুদ্ধে সব অভিযোগ মিথ্যা। এদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, ইমরান হাসিনা সরকারের দোসর। তার মাধ্যমে হাসিনা সরকারের অসাধু কর্মকর্তারা কালো টাকা সাদা করত। এই সুযোগ তিনি
কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছেন। সোমবার রাতে ইমরান হোসেনকে গ্রেফতার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি জানায়, সাদিক আগ্রহের বিরুদ্ধে চোরাচালান, প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে সরকারি বিধি লঙ্ঘন করে অনুমোদনহীন ব্রাহ্মা জাতের গরু আমদানির অভিযোগ রয়েছে। দর্শক, এখানে এখনকার মতো শেষ করছি সব খবরের আয়োজন। সঙ্গে যারা ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।